নমস্কার। ঠিক পক্ষকাল পরে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন। আমি দেখতে পাচ্ছি টুকটুক করে এক একটা জনমত সমীক্ষাও ভেসে আসছে পশ্চিমবঙ্গের পোল প্রেডিকশন নিয়ে। প্রেডিকশন বলুন, প্রজেকশন বলুন, যেভাবে নাম দেবেন সেটা আপনার বিষয়। যেটা সবচেয়ে আশ্চর্যের দুটো বিষয় আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে News18 মানে মুকেশ আম্বানির চ্যানেল, যাদেরকে দিয়ে এই মান্থলি বা মান্থলি ট্র্যাকার দেখাচ্ছে, তারা 1-1.5 মাস আগেও যে প্রজেকশন দেখিয়েছিল, ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত সেটা বদলে যাচ্ছে। অ্যাজ ইফ 1 মাসের মধ্যে বাংলার ভোটারের মুড এমন সুইং করেছে যে সেটা বলার নয়। গোড়ার দিকে তারা দেখাচ্ছিল বিজেপি বড়জোর 110-15টা সিট পেতে পারে, আর 170, 80, 90 ইত্যাদি সিট পাবে টিএমসি, তার মানে তারা কমফোর্টেবলি জিতবে। তারপরে সেটা কমতে 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 এখন ব্যবধানটা খুবই কমে এসেছে। এটা একটা খুব লক্ষণীয় ব্যাপার, কেননা প্রথম দিকের প্রজেকশনে একটু দিদিকে তেল দেওয়া গেল, আর যত দিন আসবে তত প্রজেকশন বদলে দিল্লিশ্বরদেরও ইঙ্গিত দেওয়া গেল যে দেখুন আমরা কিন্তু লাইনেই আছি। অন্যদিকে একই কথা প্রযোজ্য এবিপি নিউজ, যেটা হিন্দি চ্যানেল, তাদের ওপিনিয়ন পোলের ক্ষেত্রেও। তারা এর আগে যে প্রজেকশন দিয়েছিল, এখন সুরসুর করে দেখতে পাচ্ছি তারা বলে দিচ্ছে যে এবার কাঁটো কি লড়াই হবে। এছাড়া ইন্ডিয়া টিভি একটা ওপিনিয়ন পোল করেছে, প্রেডিক্টেবল, কেননা ইন্ডিয়া টিভির যিনি সম্পাদক তিনি অঘোষিতভাবে বিজেপি এবং আরএসএসের লোক, সুতরাং তাদের প্রজেকশনে কি থাকবে এ নিয়ে তর্ক করারও কোনো অবকাশ নেই। কিন্তু আমি এইসব ওপিনিয়ন পোলকে একদা গুরুত্ব দিতাম, এখন আর ধর্তব্যের মধ্যেই আনি না। কেননা এইসব জিনিসের মূল কথা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। ভারতবর্ষে প্রথম যখন এই ওপিনিয়ন পোল, তারপরে এক্সিট পোল চালু হলো, তার প্রধান সঞ্চালক ছিলেন প্রণয় রায়, যিনি বিষয়টা শুধু বুঝতেন তাই নয়, তার মতো আর কেউ বুঝতে পারে বলে আমার মনেও হয় না। এছাড়া যে দ্বিতীয় ব্যক্তির উপর নির্ভর করা যেত, আপনারা যতই পছন্দ করুন আর অপছন্দ করুন, তার নাম যোগেন্দ্র যাদব। যোগেন্দ্র সেফোলজি করা ছেড়ে দিয়েছে, আর প্রণয় রায় তো কবেই এই কাজটা ছেড়ে দিয়েছে। তারপর থেকে অজস্র সংস্থার নাম দেখতে পাই, যাদের নাম এর আগে কখনো শুনিনি। তারা যে যার মতো করে ওপিনিয়ন পোল করে, তাদের কি স্যাম্পল সাইজ, তারা সুইং জোন টেকনিক ফলো কি করে না, কি বলতে চায় না চায়, কিছুই বোঝা যায় না। কিন্তু বোঝা যায় যে কোনো না কোনো প্রভুর আদেশ পেয়ে তারা সেই আদেশটাকে তামিল করছে। সুতরাং এ নিয়ে দীর্ঘ আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ওপিনিয়ন পোলগুলো দিকে তাকালে মনে হচ্ছে যত দিন যাচ্ছে বিজেপি যেন টিএমসির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। হতে পারে, নাও পারে, কিন্তু আজকে কথা বলার একটা অবকাশ এসছে, বিশেষ করে এসআইআরের পালা, ক্লান্তিকর পালা চুকে যাওয়ার পরে। সেটা হলো এই
যে বহুদিন পরে এইবার, প্লিজ আপনারা স্মরণে রাখবেন, সেই 2011 সালের পরে এই প্রথমবার পশ্চিমবঙ্গে সকলের জন্য একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়ে তারপর ভোট হচ্ছে। এই ভোটে যাদের কাছে জনসমর্থনের পাল্লা ভারী তারা জিতবে, যাদের নয় তারা পিছিয়ে পড়বে। অর্থাৎ এই ভোটের ফলাফলটাকে আর কোনোভাবে অসৎ ব্যাখ্যা করা যাবেই না। কেন বলছি কথা? দেখুন, এসআইআরের ফলে 90 লক্ষ 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। অনেকে এখনও প্রচার করে যাচ্ছেন যে 13 তারিখ যেহেতু সুপ্রিম কোর্টের আবার শুনানি হওয়ার কথা, তাহলে হয়তো এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল থেকে আরও কিছু ভোটার নতুন তালিকায় আসতে পারেন। কিন্তু এই প্রচারেরটাকে আমার কাছে অর্থহীন মনে হয়। কেননা 6 তারিখে ভোটার্স রোল ফ্রোজেন হয়ে গেছে গতকাল, আর দুদিন পরে দ্বিতীয় দফারটাও ফ্রোজেন হয়ে যাবে। এরপরে আইন অনুসারে আর একটি নামও ওই লিস্টে ওঠার কথা নয়। দ্যাট ইজ দ্য আইন অফ দ্য ল্যান্ড। সুতরাং 13 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে পারে, কিন্তু হিয়ারিংয়ের ফলে আরও কয়েক হাজার বা লাখ মানুষের ভাগ্যে সুফল ফলতে পারে, এই রকম কোনো সম্ভাবনাই নেই বলে আমার মনে হচ্ছে। যদিও আজও দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা মিথ্যে যখন তিনি বলতে শুরু করেন, তখন সেটাকেই ভাঙা রেকর্ডের মতো বলতে থাকেন। তো আজকে দেখলাম তিনি বলছেন, আমি মামলা করেছিলাম বলেই এবং আমি হাজির হয়েছিলাম বলেই এই 60 লক্ষের মধ্যে 32-33 লক্ষ লোকের নাম তবু বাঁচানো গেছে। আচ্ছা, আপনার সওয়াল এবং ইন্টারভেনশনের কারণে যদি 32 লাখের লোকের ভবিষ্যৎ আপনি সুরক্ষিত করে থাকেন, তাহলে 27 লক্ষর স্বার্থ যে রক্ষিত হলো না, তার জন্যও আপনারই দায়ী থাকার কথা। কেননা আপনি বলছেন যা হয়েছে সেটা আপনার জুডিশিয়াল ইন্টারভেনশন, নিজে ওখানে হঠাৎ করে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছেন বলে। দেখুন, সব কিছুর একটা সীমা থাকে। এটা একটা অত্যন্ত সিরিয়াস ইস্যু। আজকে দেখলাম অনেকে টুইট করেছেন যে এটা যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে তাকে বলা উচিত জুডিশিয়াল মার্ডার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের হত্যা বিচার বিভাগের হাতে। কই আপনারা তো একবারও সে কথা বলছেন না, আবার ঢপ দিচ্ছেন এই 27 লাখ লোকের মধ্যেও যত বেশি করে লোক আসতে পারে আমরা তার ব্যবস্থা করব, আইনি সাহায্য দেব, অমুক দেব, তমুক দেব। ঘন্টা সর্বত্র তো দেখতে পাচ্ছি, যেখানেই ছবি দেখছি, অ্যাপেলেট ট্রাইব্যুনালের আবেদন করার জন্য গরিব মানুষের ভিড়, লম্বা লম্বা সব লাইন। তাতে তাদের ক্রন্দন, দুশ্চিন্তা এসব নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা আছে নাকি? আজকে যে এই পরিণতি হলো, তার জন্যে যদি কেউ একজনকে কাঠগড়ায় তুলতে হয় এবং তুলে দোষী সাব্যস্ত করতে হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে আমি বলে আসছি,
আজকে আবার বলছি যে তিনি সুপ্রিম কোর্টে দৌড়ে না গেলে, দায়িত্ব নিয়ে বলছি, এই 60 লাখ লোকের মধ্যে 27 লাখ লোকের নাম বাদ যেত না। 90 লাখের মধ্যে যখন যেমন 5 লাখ গেছিল, তেমনি প্রপোর্শনেটলি 60 লাখের মধ্যে 3, 4, 5 লাখের বেশি লোকের এই দুশ্চিন্তা, আবার লাইনে দাঁড়ানো এবং যাবতীয় এই একটা জটিল পরিস্থিতিতে সাধারণ গরিব গুরব ভোটারের মনে যা কিছু হওয়া স্বাভাবিক তাই হচ্ছে। এটা হতে দিলেন না কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে হতে দিলেন না? হঠাৎ করে সুপ্রিম কোর্টে হাজির হয়ে, নিজে নয়, প্রথম দিকে দুধে উকিলদের সঙ্গে, তারপরে একদিন একটা মিনিট 2-3 জন্য কি বলেছিলেন আমারও মনে নেই, সুপ্রিম কোর্টেরও মনে নেই, এবং অর্ডারের কোথাও সেটার উল্লেখও নেই। ফলে উনি এমন সওয়াল করেছেন যেটা হয়েছে আদৌ তা নয়। দুপক্ষের একেবারে কলতলার বচসা দেখে সুপ্রিম কোর্ট একটা এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন যেটা নিয়েছে, সেই ডিসিশনটা ইন রেট্রোস্পেক্ট মনে হচ্ছে সবচেয়ে ক্ষতি করে দিয়েছে এই এসআইআর প্রক্রিয়ার। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যে কাজ ইলেকশন কমিশনের করার কথা, সেটা তুলে দেওয়ার সিদ্ধান্ত। সে যাই হোক, ডাস্ট হ্যাজ সেটেলড, আর ওর উইল সেটেল ইন এ ফিউ ডেজ ওভার এসআইআর। এখন তো আর যে দুধ উপচে পড়ে গেছে তার জন্য কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি সে কাজ করছিও না। আমি এই মার্ডার অফ ডেমোক্রেসিকে ভবিতব্য হিসেবে মেনে নিয়েই বলতে যেটা চাইছি সেটা হলো, ওপিনিয়ন পোলের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এই ভোটে বহু বছর পরে আবার প্রমাণ হতে চলেছে কিসমে হ্যায় কিতনা দম। কেন বলছি এটা? বলছি এই কারণে যে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে যতগুলো ভোট হয়েছে, সেটা লোকসভা বলুন, বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, কর্পোরেশন বলুন, তাতে তৃণমূল কংগ্রেসের সাফল্য সর্বাংশে খাঁটি ছিল না। বস্তুত একটা উল্লেখযোগ্য অংশ জল ভর্তি ছিল। এসআইআর সেই জলটাকে নামিয়ে দিতে পেরেছে কিনা আমি বলতে পারবো না। এটা গভীর সমীক্ষার বিষয়, যেটা করার মতো ক্ষমতা বা সময় আমার হাতে নেই। কিন্তু এসআইআরের বিরোধিতা যেভাবে করে গেছে তৃণমূল প্রথম দিন থেকে, এখনো করছে বোধহয়, তাতে এই তাদের ভূতগ্রস্ততা, আতঙ্কগ্রস্ততা দেখে মনে হচ্ছে এই বাদ পড়া নামের প্রায় সবাই বোধহয় টিএমসির ভোটারই ছিল। দেখুন, এখনো পর্যন্ত এই 90 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার কি অভিঘাত কনস্টিটিউয়েন্সি ওয়াইজ পড়বে, সেই ছবিটা ক্লিয়ারই নয়। ফলে এখন যেসব ঘুড়ি ওড়ানো হচ্ছে, সেগুলো সব আপন মনের মাধুরী মিশায়। একবার আমরা যখন জানতে পারবো কেন্দ্র ধরে ধরে যে কতজন বাদ গেছে, তারা কারা, এবং গতবারের ভোটে যারা জিতেছিল তাদের মার্জিন কী ছিল, সেই মার্জিনের তুলনায় কত লোকের বেশি নাম কাটা গেল,
যাদের কাটা গেল তাদের ফলে কার সুবিধে হবে, ইনকামবেন্টের না অপোজিশনের? এগুলো দেখুন রীতিমতো সিরিয়াস গবেষণা ও সমীক্ষার বিষয়। বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দিলেই তো ওপিনিয়ন পোল করা যায় না। সুতরাং আর কেন বলছি এই বিশ্বাস নিয়ে যে এবার অন্তত ইংরেজিতে যাকে বলে লেভেল প্লেইং গ্রাউন্ড, অর্থাৎ তোমার দিকেও কোনো বাড়তি সুবিধে নেই, আমার দিকেও কোনো বাড়তি সুবিধে নেই। সাধারণ মানুষ আসবেন, ভোট দেবেন, যাকে তাদের বেশি পছন্দ তিনি সরকার গঠন করবেন, আর যাদের নয় তাদেরকে বিরোধী আসনে বসতে হবে। এর চাইতে পারফেক্ট এক্সারসাইজ অফ ডেমোক্রেসি কি হতে পারে বলুন? এবং এই ফলাফলের পরেও যদি টিএমসি রাজ্যে সরকার গঠন করে, তাহলে এ কথা বলার মুখ আর কারোর থাকবে না যে তারা জালি করে জিতেছে, গুন্ডামি করে জিতেছে, ভোটার লিস্টে 2 নম্বরই লোক ঢুকিয়ে জিতেছে, বুথ দখল করে জিতেছে, অপোজিশনের এজেন্টকে বার করে দিয়ে জিতেছে। এইসব কোনো ফন্দি ফিকির এবারের ভোটে চলবে না। দিস মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রথম কথা, বুথের ভিতরে এবার ট্যাফু করারই কার্যত কোনো জো নেই। ভিতরে সিসিটিভি বা ওয়েবক্যাম, বাইরেও ওয়েবক্যাম, কি বলে যেন 360 ডিগ্রি ঘোরা, এবং সেই ওয়েবক্যামের কানেকশন রয়েছে একটা সম্ভবত কলকাতাতে, যেখানে বসে প্রতিটা কেন্দ্রে, প্রতিটা বুথের ভিতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, সেটা মনিটর করা সম্ভব। নির্বাচন কমিশন কয়েকটি বিষয় পরিষ্কার বলে দিয়েছে। বুথের ভিতরে যদি সামান্যতম গণ্ডগোলের ঘটনা ঘটে, তারা সঙ্গে সঙ্গে সেই বুথে পুনর্গণনার আদেশ দেবেন। ঠিক একইভাবে বিশেষ করে বাংলার গ্রামেগঞ্জে যেভাবে ভোটের 3 দিন 4 দিন আগে থেকে বা এখন থেকেই শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে ইত্যাদিতে, মগরাহাটে, সর্বত্রই হচ্ছে। এখন তো তৃণমূল আর প্রচার করছে না, তৃণমূল এখন চমকাচ্ছে, তাদের মানুষকে বলছে ইফ ইউ ডোন্ট ভোট ফর টিএমসি তাহলে আমরা কিন্তু দেখে নেব। ভোটের পর দেখে নেওয়ার জায়গায় তারা থাকবে কি না সে সম্পর্কে তারা কিন্তু ওয়াকিবহালই নয়। কেননা ওই 5ই মে থেকে উলটপুলটও তো দেখতে পারি আমরা, কিন্তু আমি তার মধ্যে যাচ্ছি না। এই থ্রেট কালচার শেষ পর্যন্ত কতটা সাকসেসফুল হবে তা নিয়ে আমার ডাউট আছে। এই যে ধরুন যেসব গ্রামে বা যেসব জনপদে এইভাবে চমকানো হচ্ছে, যেমন ধরুন বহরমপুরে হচ্ছে, এখন হচ্ছে ঠিক আছে, এরপরে যখন ক্লোজার টু দ্য ডেট, 2 দিন আগে 3 দিন আগে বা ভোটের দিন কাউকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় অথবা শাসানি দেওয়া হয়, একটা টেলিফোন কল এলেই সেই পাড়ার সংশ্লিষ্ট বুথে রিপোল হবে। দিস টাইম ইলেকশন কমিশন ইজ কামিং ডাউন হেভিলি আপন ইরেগুলারিটিস। ইনফ্যাক্ট অনেক গাল দেওয়ার যা দেওয়ার সেটা দিয়েছি,
কিন্তু সর্বশেষে এটাও আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বন্দোবস্ত নির্বাচন কমিশন এবার করেছে ভোটকে কেন্দ্র করে, এর চাইতে সুন্দর এবং আয়রন ক্ল্যাড ব্যবস্থা সম্ভবত করা সম্ভবই নয়। পশ্চিমবঙ্গ, কেরল নয়, তামিলনাড়ু নয়, অসম নয়, এটা বুঝতে নির্বাচন কমিশন অনেক দিন দেরি করেছে। কিন্তু এবার কেন জানি না পশ্চিমবঙ্গে ভোটদানের সঙ্গে ভারতবর্ষের বাকি কোনো রাজ্যের ভোটদানের তুলনা হয় না। অতএব এখানে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস এক্সট্রাঅর্ডিনারি সলিউশনস, এই উপলব্ধি থেকেই নির্বাচন কমিশন যা যা করার তাই করেছে। এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, আবার শুনছি 3000 অ্যাডিশনাল পুলিশ ফোর্স, আর্ম পুলিশ ফ্রম উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার আসছে। সুতরাং ত্রাসের সঞ্চার করে ভোট করা এবার খুব মুশকিল। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হতে পারে, কিন্তু সার্বিকভাবে এবার জল মেশানো অসম্ভব। আমরা যারা নাগরিক, যাদের কাজ শুধু ভোট দেওয়া, আমাদের পাড়ায় অবশ্য কখনোই কোনো গণ্ডগোল হয় না, কারণ এখানে আমার ধারণা বেশি লোক ভোটও দেয় না। আমার পাড়ার কথা, পাড়ার বুথের কথা বলছি না, কিন্তু যেসব বুথে গণ্ডগোল হওয়াটাই হচ্ছে নিয়ম, এবার আমার মনে হচ্ছে সেখানে গণ্ডগোল করা খুব প্রবলেম্যাটিক হয়ে যাবে। বুথের ভিতরে বাইরে এলাকায় সর্বত্র যদি পাক্কা নজরদারি থাকে, তাহলে ওই যে নাড়ুগোপালের আমচা চামচারা যেভাবে ভোট দেখাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, তাতে কোনো কাজই হবে না, উল্টো হিতে বিপরীত হবে। একবার যদি মানুষ এই ব্যাপারটা বুঝে যেতে পারে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তেমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সংঘবদ্ধ মানুষের যে উইল পাওয়ার, সেটাই জিততে বাধ্য। এছাড়া মাস্তানদের সব ধরে ধরে থানায় ধরে ধরে চিহ্নিত করে ভোটের আগে তাদের যে দাওয়াই দিলে তারা বুঝবে, সেটাও প্রয়োগ করা হচ্ছে, আমি খবর পেয়েছি। আর যত দিন যাবে সেটা আরও বাড়বে। ফলে এখন আমার মনে হচ্ছে যে এসআইআরে 90 লক্ষ লোকের বাদ পড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাহিনী যতটা চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত নির্বাচন কমিশনের এই বন্দোবস্তকে ঘিরে। একে তো 90 লাখ ভোটার তালিকা থেকে নির্বাসিত, তদুপরি একটু যে গাজওয়ারি করব, আমাদের পছন্দের প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার ইত্যাদিরা থাকবেন, কেউ বুথে ঢুকে অবিরাম ইভিএম টিপে গেলেও তারা দেখতে পাবেন না বা না দেখার ভান করবেন। বিজেপির এজেন্ট থাকলে তার সঙ্গে পায়ে পায়ে ঝগড়া করে 2-4টে ঘুষি মেরে তাকে বা কলার ধরে বার করে দেবেন।
এসব এবার হবে না। ফলত ওপিনিয়ন পোল কি বলছে না বলছে এটা ভুলে যান। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অসম প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা প্রায় খারিজ হয়ে যাবে। আর লেভেল প্লেইং গ্রাউন্ডে খেলে যে হারবে তার কাঁদুনির জন্য কেউ অশ্রুপাত করবে না। এটাই হচ্ছে 2026-এর ভোটের সবচাইতে তাৎপর্যপূর্ণ ঘটনা। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।